উত্তম কুমারকে দেবদাসের চরিত্রে অভিনয় করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি সবিনয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তিনি বলেছিলেন যে দেবদাস আর প্রমথেশ বড়ুয়া তাঁর কাছে সমান। প্রমথেশ বড়ুয়ার মতন অভিনয় তিনি করতে পারবেন না। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেবদাস উপন্যাসটিকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন প্রমথেশ বড়ুয়া। তাঁর অনবদ্য অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, ক্যামেরার কাজ সকল জায়গাতেই একটা দৃষ্টান্ত হয়ে রইল এই সিনেমাটি। আর প্রমথেশ বড়ুয়া হয়ে গেলেন সকলের প্রিয় দেবদা। আজকে এই প্রমথেশ বড়ুয়াকে নিয়েই কিছু কথা বলি। আসামের গৌরীপুর রাজপরিবারের রাজা প্রভাতচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র ছিলেন প্রমথেশ বড়ুয়া। তিনি গল্ফ, টেনিস, বিলিয়ার্ড এমনকি শিকারেও দক্ষ ছিলেন, কিন্তু কোনোদিন রাজা হতে চাননি। প্রবেশ করলেন চলচ্চিত্র জগতে। ছাত্র হিসেবে ছিলেন অত্যন্ত মেধাবী। প্রেসিডেন্সি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পাশ করেছিলেন। মায়ের ইচ্ছেতে বিয়ে করলেন বাগবাজারের বীরেন্দ্রনাথ মিত্রের বড় মেয়ে মাধুরী লতাকে। মা মারা যাওয়ার পর প্রমথেশ ফিরলেন আসামে। ফিরে পিতাকে জমিদারি পরিচালনার কাজে কিছুদিন সাহায্য করলেন। সে কাজে তার মন বসল না, আবার ফিরে এলেন কলকাতায়। তারপর বাবার মৃত্যুর পর প্রমথেশ জমিদারির ভার তার ছোট ভাইকে দিয়ে চললেন ইউরোপে। লন্ডনে গিয়ে চলচ্চিত্র নির্মাণের জন্য প্রশিক্ষণ নিলেন। সেখানে তার সাথে দেখা হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে। তার সুপারিশে তিনি প্যারিসে গিয়ে আলোক সম্পাতের কলাকৌশল শিখলেন। লাইট ব্যবহারের নতুন টেকনিক শিখে প্রমথেশ দেশে ফিরে সিনেমায় সেই প্রযুক্তিকে কাজে লাগাতে চাইলেন। এছাড়াও প্যারিস থেকে চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন আধুনিক সামগ্রী কিনে আনলেন এবং বড়ুয়া পিকচার্স নামে একটি স্টুডিও স্থাপন করলেন। 1930 সালে বড়ুয়া ফিল্মসের ব্যানারে তৈরি হলো নির্বাক চিত্র অপরাধী। আগে শুধু সূর্যের আলো ও রিফ্লেক্টরের উপর নির্ভর করে ছবি তোলা হতো। প্রমথেশ বড়ুয়া সেটে কৃত্রিম উপায়ে 40,000 ওয়াটের লাইট ব্যবহার করে ছবি তুলে ভারতীয় সিনেমাকে একটি নতুন পর্যায়ে নিয়ে গেলেন। ছবিটির পরিচালক ছিলেন দেবকী বসু এবং নায়ক ছিলেন প্রমথেশ বড়ুয়া নিজেই। অপরাধী ছবিটি শুধু বাংলা নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটা মাইলস্টোন। প্রমথেশ বড়ুয়ার হাত ধরে প্রথমবার ভারতীয় চলচ্চিত্র দেখল কৃত্রিম আলোর ব্যবহার। এরপর 1932 সালে তিনি নিশের ডাক ও একারার মতো চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন। একারার গল্পে তিনি লিখেছিলেন এবং পরিচালনা করেছিলেন সুশীত মজুমদার। ইন্ডিয়ান সিনেমা আর্টসের জন্য কালীপ্রসাদ ঘোষ পরিচালিত ভাগ্যলক্ষ্মী ছবিতে তিনি একজন খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। 1932 সালে সবাক চলচ্চিত্রের যুগ এলো। তিনি বেঙ্গল 1983 নামে প্রথম সবাক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি বিষয়বস্তুর কারণে এক সাহসী প্রচেষ্টা ছিল। 8 দিনে চিত্রায়িত হয়েছিল, কিন্তু চলচ্চিত্রটি সফল হয়নি। এরপর তিনি নিউ থিয়েটার্স স্টুডিওতে যোগদান করেন এবং এই ঘটনা তাকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে কর্মজীবনের শিখরে পৌঁছে দেয়। পরিচালনা, অভিনয়, চিত্রনাট্য রচনা, আলোকচিত্রের বিন্যাস, সম্পাদনা বা অন্য যে কোনো প্রয়োজনীয় দক্ষতায় তিনি পারদর্শী ছিলেন। তিনি প্রথম সবাক চলচ্চিত্র রূপলেখা পরিচালনা করেন এবং উমাশশীর বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন। 1934 সালে মুক্তি পেয়েছিল রূপলেখা। এই ছবিটি ভারতীয় চলচ্চিত্রে
প্রথমবারের মতো গল্প বলার জন্য ফ্ল্যাশব্যাক ব্যবহার করা হয়েছিল। এরপর প্রমথেশচন্দ্র বড়ুয়া কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হলেন। তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে গিয়ে বললেন তার রচিত দেবদাসকে সিনেমার বিষয় করবেন। শরৎচন্দ্র এই কথা শুনে অবাক। তিনি নিজেও খুব একটা আশাবাদী ছিলেন না। কি আছে দেবদাসে যে বড় পর্দায় আসবে? কিন্তু প্রমথেশ বড়ুয়া আশাবাদী। যে করেই হোক লেখকের কাছ থেকে সত্ত্ব নিয়ে দেবদাস তিনি করবেন বলে ঠিক করলেন। এই দেবদাস উপন্যাসটিকে তিনি নিয়ে গেলেন এক অন্য পর্যায়ে। শুধু কাহিনী নয়, অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, ক্যামেরার কাজ, সমস্ত জায়গায় একটা দৃষ্টান্ত হয়ে রইল এই সিনেমাটি। প্রমথেশ বড়ুয়ার হাত ধরে প্রথমবার রবীন্দ্রসঙ্গীত ব্যবহৃত হয়েছিল বাংলা সিনেমায়। দেবদাস চরিত্রে প্রমথেশ বড়ুয়া এতটাই প্রাণবন্ত অভিনয় করেছিলেন যে এই বিয়োগান্তক নায়ককে কিংবদন্তিতে পরিণত করেছিলেন তিনি। বাংলা এবং হিন্দি উভয় সংস্করণই পরিচালনা করেছিলেন এবং বাংলা সংস্করণে প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। 1935 সালে দেবদাস ছবিটি মুক্তি পেল। এটি ভারতের প্রথম সফল সামাজিক চলচ্চিত্র ছিল এবং এটি ভারতীয় সামাজিক চলচ্চিত্রের সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছিল। ইন্টারকাট টেলিপ্যাথি শট কৌশল প্রবর্তনের জন্য দেবদাসকে বিশ্ব চলচ্চিত্রে একটি মাইলস্টোন হিসেবে বিবেচনা করা হয়। এরপর তিনি আরেকটি সাহসী চলচ্চিত্র তৈরি করেছিলেন, তার নাম মুক্তি। এই চলচ্চিত্রের বেশিরভাগ অংশ বাইরে চিত্রায়িত হয়েছিল। এই ছবিরও 2 দশক পরে বাস্তববাদী চলচ্চিত্র নির্মাতারা বাইরে শুটিং করতে আরও আগ্রহী হয়েছিলেন। প্রমথেশ বড়ুয়ার বেশিরভাগ ছবিতে বিয়োগান্তক নায়ক থাকতেন, কিন্তু 1939 সালে তিনি রজত জয়ন্তী ছবিটি নির্মাণ করে বুঝিয়ে দিলেন যে তিনি হাসির ছবিও তৈরি করতে পারেন। এই ছবিটিকে প্রথম ভারতীয় কমেডি টকি হিসেবে গণ্য করা হয়। প্রতীকী ব্যবহারের ব্যাপক প্রশংসা হয়েছিল তার অধিকার নামক ছবিতে। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে পাশ্চাত্য সিম্ফনির মিশ্রণ ঘটিয়ে এক সাহসী প্রচেষ্টা করেছিলেন। 1940 সালে প্রমথেশ বড়ুয়া নির্মাণ করেছিলেন সাপ মুক্তি। এর মর্মান্তিক দৃশ্যগুলি দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। 1941 সালে তার উত্তরায়ণ চলচ্চিত্রটিও একটি যুগান্তকারী চলচ্চিত্র ছিল। 1936 সালে তিনি হিন্দিতে দেবদাস করেছিলেন, যেখানে কে.এল. সাইগেল প্রধান চরিত্রে ছিলেন। হিন্দি দেবদাস সারা ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সেখানে প্রমথেশ বড়ুয়াকে শীর্ষস্থানীয় পরিচালক আর সাইগেলকে ভারতীয় চলচ্চিত্রের শীর্ষস্থানীয় নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। প্রমথেশ বড়ুয়ার চলচ্চিত্রগুলির চিত্রগ্রহণ করতেন বিমল রয়, যিনি পরবর্তীকালে নিজেও একজন স্বনামধন্য পরিচালক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তিনি 14টি বাংলা এবং 7টি হিন্দি ছবি পরিচালনা করেন। তার রূপ, ব্যক্তিত্ব, গাম্ভীর্য সকলকে আকর্ষণ করত। একই সাথে তিনি ছিলেন রোম্যান্টিক এবং বিরহী। মায়ের দেখা পাত্রী মাধুরীলতা ছাড়াও পরে প্রমথেশ বড়ুয়া আরও 2 বার বিবাহ করেছিলেন, অমলাবালা ও যমুনাকে। এই যমুনা ছিলেন দেবদাস সিনেমার নায়িকা। ইউরোপের একটি বিখ্যাত অর্গানাইজেশনের জন্য প্রমথেশ বড়ুয়া কিছু শিক্ষামূলক ডকুমেন্টারি বানানোর কাজ শুরু করেছিলেন, কিন্তু স্বাস্থ্য ভেঙে পড়ার জন্য তিনি সেগুলি সম্পূর্ণ করতে পারেননি। তার স্বাস্থ্য ভেঙে পড়ার কারণ ছিল অত্যধিক মদ্যপান। একাকিত্ব প্রমথেশকে ধীরে ধীরে গ্রাস করতে থাকে। একাকিত্বের আশ্রয় খুঁজতে মদ্যপান শুরু করেন। শুধুমাত্র রূপলী পর্দায় নয়, বাস্তব জীবনেও তিনি দেবদাস হয়ে গেলেন। এই অসামান্য প্রতিভাবান ব্যক্তি, কিংবদন্তি অভিনেতা ও পরিচালক প্রমথেশ বড়ুয়া 29শে নভেম্বর 1951 সালে পরলোক গমন করলেন মাত্র
48 বছর বয়সে। অস্বাভাবিক মদ্যপানের জন্য অকালে চলে গেলেন এই কিংবদন্তি অভিনেতা এবং পরিচালক। তিনি বেশ কিছু ছবির চিত্রনাট্যকার ছিলেন, যেমন অধিকার, রজত জয়ন্তী, মুক্তি, দেবদাস, মায়া এবং একারা। শুধুমাত্র বাংলা চলচ্চিত্র নয়, তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনে ব্যক্তিগত সুখ তাঁর কাছে অধরা ছিল, কিন্তু পরিচালক হিসেবে তিনি ছিলেন খ্যাতির শীর্ষে। কৃষ্ণচন্দ্র দের সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি ছিলেন নিয়ম শৃঙ্খলার অত্যন্ত পক্ষপাতী। তিনি নিজে সেটে হাজির হতেন ঠিক সময়। শুটিং আরম্ভ হতো সকাল 9:30টায়, তিনি ফ্লোরে আসতেন 9:25। তিনি ফ্লোরে এসে ঠিক 9:30টায় কাজ আরম্ভ করতেন, শুটিংও শেষ করতেন ঠিক 6টায়। লাঞ্চের সময় অথবা 6টা বাজতে যদি 2-5 মিনিট বাকি থাকতো, তবুও তিনি ছুটি দিয়ে দিতেন, কারণ তখন তিনি যদি অন্য কোনো সিন টেক করা আরম্ভ করেন, লাঞ্চের অথবা ছুটির দেরি হবে এবং তাতে শিল্পীদের কষ্ট হবে। এর ব্যতিক্রম তিনি কোনোদিন হতে দেখেননি। কেমন ছিলেন তিনি অভিনেতাদের সঙ্গে? পাহাড়ি সান্যাল লিখেছেন যে উনি কোনো একটা সিচুয়েশন বুঝে উঠতে পারছেন না, মনের দিক থেকে ঠিক আবেগ ফুটিয়ে তুলতে পারছে না, তাই একটু দেখিয়ে দিলে ভালো হতো। তখন পরিচালক বড়ুয়া বললেন, আমি যদি তোমায় দেখিয়ে দেব তাহলে তো স্টুডিওর দারোয়ানকেই ডাকতে পারতাম। অত্যন্ত ক্ষুব্ধ হলেন পাহাড়ি সান্যাল। তখন ভাগ্যচক্রের মতো ছবি করে তিনি খ্যাতির মধ্য গগনে জিদ চেপে গেল। রিহার্সাল করতে লাগলেন বারবার। এর মধ্যেই পরিচালক টেক করে নিচ্ছেন। পরে পাহাড়ি সান্যাল তাকে অনুযোগের সুরে বলেছিলেন, অতটা শক্ত কথা না বললেও পারতেন। প্রমথেশ শেষে বলেছিলেন, দেখো পাহাড়ি, সিচুয়েশন বুঝতে চাওয়া বলো, চরিত্র বুঝিয়ে দেওয়া বলো, সবই আমি উচিত মনে করি, কিন্তু অ্যাকশন দেখিয়ে দেওয়া খুব খারাপ। আমি অভিনয় করে তোমাকে সেই বিশেষ মানসিক অবস্থার রূপটি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে লোকসান হতো এই যে তোমার অভিনয়ের মধ্যে শুধু আমাকে পেতাম, তোমাকে পেতাম না। বিশেষ বিশেষ অভিনয় ধারা হলো শিল্পীর নিজস্ব জিনিস। এই প্রসঙ্গে কানন দেবীও বলেছেন যে এই প্রথম আপন শক্তির ওপর একটা আস্থা এলো। এই আত্মবিশ্বাস একমাত্র মিস্টার বড়ুয়ারই দান। তিনি শিল্পীদের স্বাধীনতা দিতেন, তাদের মতন করে করতে বলতেন। অভিনয় শিল্পীর নিজস্ব অভিনয় শৈলীকে বিকাশের সুযোগ দিতেন। তিনি মনে করতেন পরিচালকের ব্যক্তিত্বের প্রভাবে অভিনেতার স্বকীয়তা নষ্ট হয়ে যায়। এই প্রবাদ প্রতিম পরিচালক চিরস্মরণীয় এবং বরেণ্য।